Hello friends and my dear students. I am Ranjan. Welcome to my channel E-Info. Today we are going to start our English class. So let's start with sentence and its classification. তো যেহেতু আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীরা বাংলা মিডিয়ামের, তাই আমি আমার ক্লাসটা বাংলা মিডিয়ামেই নিচ্ছি এবং সংজ্ঞাগুলোকে আমি ইংরেজিতেও বলবো এবং বিশ্লেষণের ক্ষেত্রে আমি সেটাকে বাংলাতেই বিশ্লেষণ বা ব্যাখ্যাটা করে দেব। ঠিক আছে, শুরু করা যাক। সেন্টেন্স। সেন্টেন্স বা বাক্য আমরা বাংলা গ্রামারেও শিখেছি, তো প্রায় একই রকম। তো আজকে আমরা দেখব সেন্টেন্স কাকে বলে। তো সেন্টেন্স কি সেটা প্রথমে আমি ইংরেজিতে বলছি। এ ওয়ার্ড or a group of words having a complete meaning or sense is called sentence. অর্থাৎ একটি বা একের বেশি শব্দ পাশাপাশি বসে যখন একটা মনের ভাব প্রকাশ করে বা একটা সম্পূর্ণ অর্থ আছে, তখন তাকে আমরা বাক্য বলি। বাক্যকে তাহলে আমরা বাক্য জানতে গেলে আমাদের কয়েকটা বৈশিষ্ট্য জানতে হবে। বাক্যের ক্ষেত্রে কি কি আছে, তাহলে বাক্যের ক্ষেত্রে প্রথমে কি আছে? বাক্য শুরু হবে প্রথমে ক্যাপিটাল লেটার দিয়ে, শুরুটা হবে ক্যাপিটাল লেটার দিয়ে। 2 নম্বর, বাক্যটা এন্ড মানে শেষ হবে ফুল স্টপ দিয়ে। ফুল স্টপ দিয়ে। 3 নম্বরে, বাক্যের একটা রীতি থাকবে, যে যখন একের বেশি শব্দ থাকবে সেই শব্দগুলোকে একটা রীতি অনুযায়ী সাজাতে হবে। এমনি এলোমেলো করে সাজালে হবে না, বা যেটা এলোমেলো করে এমন করে সাজিয়ে নিলাম যেটার কোনো মানে হচ্ছে না, তখন সেটাকে আমরা বাক্য বলতে পারবো না। তাহলে দেখে নেই, তাহলে কি থাকবে? একটা শব্দগুলোকে একটা রীতি অনুযায়ী সাজাতে হবে। এবং 4 নম্বরে কি জানতে হবে? 4 নম্বরে হচ্ছে এই যে বাক্যগুলোকে সাজানো হলো সেটা অর্থপূর্ণ হতে হবে, তো মিনিংফুল হতে হবে। অর্থপূর্ণ হতে হবে। তাহলে আমাদের এই 4টা জিনিসকে মনে রাখতে হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আই গো টু স্কুল এভরিডে। এই যে আই একটি শব্দ, গো একটি শব্দ, টু স্কুল এভরিডে, প্রত্যেকই একটি শব্দ। এই শব্দগুলোকে সিরিয়াল ভাবে সাজিয়ে কি বোঝাচ্ছে? যে আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই, এটাই হলো সেন্টেন্স। কিন্তু এটাকে যদি আমরা এলোমেলো করে সাজাই, স্কুল, টু, গো, এভরিডে, আই, কতগুলো শব্দ পাশাপাশি বসলো কিন্তু মনের ভাব বা সম্পূর্ণ অর্থ বোঝাচ্ছে না, তাই এটিকে বাক্য বলা যাবে না। তাহলে বাক্য গঠন করতে গেলে আমাদের এই 4টি বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। এই 4টি বৈশিষ্ট্য অর্থাৎ এ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ প্রপার অর্ডার অফ ওয়ার্ডস অ্যান্ড এ ক্লিয়ার মিনিং। তাহলে এবার আমরা আসছি যে সেন্টেন্সের অংশগুলোতে। সেন্টেন্স কত রকম হতে পারে? সেন্টেন্স 2 রকমের হতে পারে। আমরা আগেই বলছি শুরুতে যে এক বা একাধিক শব্দ যখন পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলা হয়। তাহলে সেন্টেন্স 2 রকমের হতে পারে, সিঙ্গেল ওয়ার্ডেড হতে পারে, আবার মাল্টি ওয়ার্ডেড হতে পারে। কি হতে পারে? সিঙ্গেল ওয়ার্ডেড অথবা মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স। সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স, মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স। সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স কোনগুলো? কাম, গো, স্টপ। কাম,
গো, স্টপ। কি ভাবছেন তো জিজ্ঞাসা করলো আমাকে, মে আই কাম ইন? আমি কি বললাম? কাম। কামটাও একটা সেন্টেন্স। তো এরকম কাম, গো, স্টপ এগুলো। এবার মাল্টি ওয়ার্ডেড, মাল্টি ওয়ার্ড মানে কি একের বেশি শব্দ থাকবে। যে উদাহরণটা আগে দেওয়া হলো, আই গো টু স্কুল এভরিডে, এই উদাহরণটা আমরা বুঝতে পারছি যেখানে কতগুলো 5টি ওয়ার্ড আছে। তো সেরকম আরেকটি উদাহরণ দিচ্ছি, দ্য বয় প্লেস ফুটবল, বালকটি ফুটবল খেলে। এই যে বাক্যটির মধ্যে কটা আছে শব্দ? এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি শব্দ আছে। এটা হচ্ছে মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স। তো এবার যে মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স, এগুলো আবার কি হতে পারে? উইথ ভার্ব হতে পারে, আবার ভার্ব লেসও হতে পারে। ভার্ব দিয়ে আমরা দেখতেই পাচ্ছি ভার্ব দরকার এখানে। এটাতে আবার করকম হতে পারে, উইথ ভার্ব, আর এদিকে মনে করো ভার্ব লেস হতে পারে। অর্থাৎ ভার্ব থাকবে অথবা কতগুলোতে ভার্ব থাকবে না। তো ভার্ব আমরা জানি যে সেন্টেন্স মানেই একটি ক্রিয়া লাগে। এ সেন্টেন্স ইজ মিনিংলেস উইদাউট এ ভার্ব। ভার্ব ছাড়া সেন্টেন্সের মানে ক্লিয়ার হয় না। কিন্তু আবার ভার্বলেস সেন্টেন্স কীরকম? যেমন যদি আমরা জিজ্ঞাসা করি হু ইজ কামিং হেয়ার, প্রশ্ন করি হু ইজ কামিং হেয়ার, কে এখানে আসছে? উত্তরটা কি দেবো আমরা? মনে করো মিস্টার রয় আসতেছে, তাহলে উত্তরটা কি হলো? মিস্টার রয়। এরকম। তারপর আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন কি হি ইজ গোয়িং নাও, সে এখন যাচ্ছে। কেউ হয়তো প্রশ্ন করতে পারে কি হোয়ার, কোথায় যাচ্ছে? শুধু বললো হোয়ার মানে কোথায় যাচ্ছে। তো এরকম সেন্টেন্স উইথ ভার্বসও হতে পারে, আবার ভার্ব লেসও হতে পারে। এইবার যে মাল্টি ওয়ার্ডের যে সেন্টেন্সগুলো, সেগুলোর আবার 2টি পার্টস আছে। মাল্টি ওয়ার্ডের যে সেন্টেন্স, সেগুলোর আবার 2টি পার্টস আছে। আমরা সেটা জানি কি, মাল্টি ওয়ার্ডের সেন্টেন্সের 2টি অংশ কি? একটি অংশ হলো কি সাবজেক্ট বা নাউন পার্ট, অপরটি হলো প্রেডিকেট বা ভার্ব পার্ট বলা হয়। সাবজেক্ট বা নাউন পার্ট, আর এদিকে হলো প্রেডিকেট বা ভার্ব পার্ট। তাহলে সেন্টেন্সের 2টি অংশ, একটা মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্সের, একটা সাবজেক্ট বা নাউন পার্ট, প্রেডিকেট বা ভার্ব পার্ট। তাহলে সাবজেক্ট কাকে বলে? দ্য পার্ট হুইচ নেমস দ্য পারসন or the thing we are speaking about is called subject। অর্থাৎ বাক্যের যে অংশটা কোনো ব্যক্তি বা বস্তুর নাম উল্লেখ করে, যার কথা আমরা বলছি সেই ব্যক্তির নাম উল্লেখ করে, সেটাই হলো কি সাবজেক্ট। এই অংশটির মধ্যে কি থাকবে? এই অংশটির মধ্যে কি কি থাকতে পারে? নাউন থাকতে পারে, প্রোনাউন থাকতে পারে, আবার কি থাকতে পারে? অ্যাডজেক্টিভ থাকতে পারে। আর প্রেডিকেট কি? দ্য পার্ট হুইচ the part which denotes or expresses the description of the speaker is called predicate। অর্থাৎ বাক্যের যে অংশটি বক্তা সম্পর্কে কিছু বর্ণনা করে বা বক্তা সম্পর্কে কিছু বলে, সেটাই হলো কি প্রেডিকেট পার্ট বা ভার্ব পার্ট বলা হয় এটাকে। তো এখানে কি থাকবে? অবশ্যই ভার্ব থাকবে। ভার্ব থাকবে, এখানে অবজেক্ট
মানে সেখানে অবজেক্ট হিসেবে কি হতে পারে, নাউন হতে পারে, অ্যাডভার্বিয়াল গুলো থাকতে পারে এবং আদার পার্টস গুলো থাকতে পারে। এখানে যদি আমরা একটা উদাহরণ দিই, কি, দ্য অনেস্ট ম্যান গট এ প্রাইজ ফর হিজ গ্রেট জব। যে অনেস্ট ম্যান, এটা হলো সাবজেক্ট পার্ট, যে গট এ প্রাইজ ফর হিজ গ্রেট জব, এটা হলো প্রেডিকেট পার্ট। তাহলে তোমার একটা উদাহরণ দিচ্ছি প্রোনাউন দিয়ে। এখানে কি দেখলাম, অনেস্টটা হলো অ্যাডজেক্টিভ, ম্যানটা হলো নাউন, এটাকে ভার্ব, নাউন আছে, আর্টিকেল আছে, বিভিন্ন অংশ আছে। অর্থাৎ এটা হলো যে বক্তার অংশটি, এটা যে এটাকে বলা হয় সাবজেক্ট, আর এটা এই অংশটা হলো কি প্রেডিকেট। এবার দিচ্ছি, হি সিংস এ সং, সে একটি গান করে, এটা হলো সাবজেক্ট, এই অংশটা হলো কি প্রেডিকেট। এরপরে আমরা শিখতেছি সেন্টেন্সের বিভিন্ন ভাগগুলি, অর্থাৎ সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায় সেগুলো এখন আমরা শিখব। তো এখন আমরা সেন্টেন্সের যে শ্রেণীবিভাগ সেটা সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। বাক্য প্রথমে বাংলায় বলে নিচ্ছি যে সেন্টেন্সকে ক্রিয়ার কাজ এবং প্রকাশ ভঙ্গি অনুযায়ী সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। সেন্টেন্স আর ডিভাইডেড ইনটু 5 কাইন্ডস অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্কস অফ দ্য ভার্ব অ্যান্ড দ্য মুড অফ এক্সপ্রেশন। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন, যেটাকে বলা হয় প্রশ্নবোধক বাক্য। তিন নম্বরে হলো ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ অনুরোধমূলক বাক্য। 4 নম্বরে অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইচ্ছা বা প্রার্থনামূলক। 5 নম্বর এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ আবেগসূচক বাক্য। আবার এই প্রত্যেক প্রকার বাক্যকে আবার অর্থের দিক দিয়ে 2 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ these sentences
are also divided into two types according to their meaning. সেটা কি? সেটা হলো অ্যাফার্মেটিভ বা পজিটিভ, যেটাকে বলা হয় হ্যাবাচক, আবার একদিকে বলা হয় কি নেগেটিভ বা না বাচক বাক্য। তাহলে প্রত্যেক প্রকারকে অ্যাসার্টিভ বাক্যর আমরা কি পেলাম? 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এই প্রত্যেক 5 প্রকারকে আবার অর্থের দিক দিয়ে দুই ভাগে ভাগ করা যায়, সেটা কি অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ, হ্যাবাচক এবং নাবাচক। তাহলে আমরা এবার এই প্রত্যেক প্রকার বাক্যের ব্যাখ্যা কাকে বলে সেটা এবার আলোচনা করছি আমরা। তো প্রথমে আসতেছি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। এই অ্যাসার্টিভ সেন্টেন্স সেস, স্টেটস অর ডেসক্রাইবস সামথিং, অর্থাৎ এই বিবৃতিমূলক বাক্য কোনো কিছু বলে বা কোনো কিছু সম্পর্কে বর্ণনা করে, এটাকেই বিবৃতিমূলক বাক্য বলে। আমাদের ইংরেজিতে প্রায় বলতে পারি 70 থেকে 80% সেন্টেন্স অ্যাসার্টিভ। তাহলে এক্ষেত্রে আমাদের কি কি, এক্ষেত্রে আমাদের গঠনটা আমাদের জানতে হবে, যে ক্ষেত্রে আমাদের কি কি গঠন আছে। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট এবং অ্যাডভার্বিয়ালস এবং আদার্স যে পার্টগুলো সেটা পরে বুঝবে। এক্ষেত্রে গঠনটা কি তাহলে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্বিয়ালস অ্যান্ড আদার্স পার্টস অফ স্পিচ গুলো। উদাহরণ যদি আমরা দিই তাহলে কি দেখা যাবে এক্ষেত্রে? যে কি দ্য ম্যান ডাস works every day. The man does works every day in the field. অর্থাৎ মানুষটা প্রত্যেক দিন মাঠে কাজ করে। এখানে কি দেখলাম? দ্য ম্যানটা সাবজেক্ট, ডাসটা ভার্ব, ওয়ার্কসটা এখানে অবজেক্ট, কি করে কাজ। এভরিডে হচ্ছে অ্যাডভার্বিয়াল, ইন দ্য ফিল্ড আদার্সের মধ্যে পড়ে। এরকমই বিভিন্ন উদাহরণ আছে, যেমন কি লেখা যায়? দ্য বয় রাইটস এ পোয়েম, বালকটি একটি কবিতা লেখে। অথবা কি লেখা যায়? শি ইজ ডান্সিং অন দ্য স্টেজ, এরকম। তাহলে এরপরে আমরা আসছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এ সেন্টেন্স দ্যাট আস্কড এ কোশ্চেন ইজ কল্ড অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে বাক্য কোন প্রশ্ন জিজ্ঞাসা করে সেই বাক্যকেই আমরা প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের মনে রাখতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার 2 প্রকারের হয়। একটি হলো কি WS কোশ্চেন, অপরটি হলো ইয়েস নো কোশ্চেন। WS কোশ্চেন, এদিকে হলো ইয়েস নো কোশ্চেন। তাহলে WS কোশ্চেন কোনগুলো? the questions which start with WS word is called WS question,
অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলো WH ওয়ার্ড যেমন হু, হুইচ, হোয়াট, হোয়েন, হাউ ইত্যাদি দিয়ে শুরু হয় সেগুলো হলো কি WH কোশ্চেন। তাহলে একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। হোয়েন উইল হি কাম হ্যাঁ, সে কখন এখানে আসবে। এই বাক্যটার মধ্যে দিয়ে আমরা গঠনটাও পেয়ে যাচ্ছি। কিরকম? প্রথমেই বলবে WH ওয়ার্ড, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে এলো মেন ভার্ব, তারপরে আদার্স গুলা বসবে, আদার্স যা কিছু থাকবে। এরকম আরো উদাহরণ দিচ্ছি। হোয়ার ডিড ইউ কিপ মাই বক্স, তুমি আমার বাক্সটিকে কোথায় রেখেছিলে। এই যে WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, আদার্স। এরকম আরো অনেক আছে। হোয়াট ইজ ইওর নেম, হাউ আর ইউ, হুম ডিড ইউ ওয়ান্ট, এই ধরনের অসংখ্য WH কোশ্চেন আছে। সেটা আমরা পরবর্তীকালে ডিটেলস আলোচনা করব। এবার ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন থেকে মনে হচ্ছে কি যেহেতু এটা ইয়েস নো দিয়ে শুরু হবে না, তো এই কোশ্চেনগুলো যে প্রশ্নগুলোর উত্তর হয় ইয়েস হবে না হলে না নো হবে, সেই প্রশ্নগুলো ইয়েস নো কোশ্চেন। দ্য কোশ্চেন হুজ অ্যান্সার মাস্ট বি ইয়েস, আইদার ইয়েস অর নো ইজ কল্ড ইয়েস নো কোশ্চেন। একটা উদাহরণ দিচ্ছি, তারপরে গঠনটা আলোচনা করছি। ডু ইউ নো মি, তুমি কি আমায় চেনো। এই ক্ষেত্রে কোনো WH ওয়ার্ড নেই, প্রথমেই আছে কি এভি, তারপরে সাবজেক্ট, তারপরে এমভি, তারপরে হলো অবজেক্ট। তাহলে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। আরেকটা উদাহরণ দিচ্ছি। ইজ হি প্লেয়িং ফুটবল, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। সে কি ফুটবল খেলছে। তাহলে এই দুটো প্রশ্নের ক্ষেত্রে উত্তরটা কি হবে? ডু ইউ নো মি, তুমি কি আমায় চেনো। যদি সে আমায় চেনে তাহলে উত্তরটা হবে হয় ইয়েস, যদি না চিনে তাহলে উত্তরটা হবে নো। এক্ষেত্রে ইজ হি প্লেয়িং ফুটবল, সে কি ফুটবল খেলছে, উত্তরটা কি হবে? যদি সে খেলে তাহলে হবে ইয়েস, না খেললে সেক্ষেত্রে কি হবে? নো হবে। এরকম অসংখ্য উদাহরণ আছে। আর ইউ রিডিং, উইল ইউ গো টু প্লে, এরকম। এবারে আসছে তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স এক্সপ্রেসেস এ কমান্ড, এ অর্ডার, এ রিকোয়েস্ট, an advice, a proposal or suggestion, অথবা a sentence that expresses an order, command, request, advice, proposal or suggestion is called imperative sentence. অর্থাৎ যে বাক্য কোনো আদেশ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব বা পরামর্শ বোঝায় তাকেই ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এই সেন্টেন্সের ক্ষেত্রে উদাহরণ দিয়ে আমরা দেখে নিচ্ছি। কতগুলো জিনিস তাহলে পেলাম এখানে আমরা। অর্ডার আসলো, রিকোয়েস্ট, অ্যাডভাইস, তারপরে যে প্রপোজাল বা সাজেশন। অর্ডারে কোনটা? গেট আউট অ্যাট ওয়ান্স, ওপেন দ্য ডোর, স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, এরকম। অর্ডারের ক্ষেত্রে একটা কমান্ড যেমন হয়, যেটা মিলিটারি বা আর্মিদের ক্ষেত্রে ব্যবহার করে, মার্চ অন, এই জন্য তো ফায়ার।
রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা কি জানি, তো অনুরোধ, কাইন্ডলি বা প্লিজ শব্দগুলি থাকবে। প্লিজ হেল্প মি, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, বা কি কাইন্ডলি ডু দ্য ওয়ার্ক, দয়া করে কাজটি করো। অ্যাডভাইস, অ্যাডভাইস সাধারণত কি দেয়, গুরুজনেরা ছোটদেরকে দেয়। সে অ্যাডভাইসের উদাহরণ কি তাহলে, রিড কেয়ারফুললি, ডু নট রান ইন দ্য সান, ডু নট টেল লাই, এরকম। প্রপোজাল কি আছে, প্রপোজালের ক্ষেত্রে হয় যেমন কি, লেট আস গো ফর এ পিকনিক, লেট আস স্টার্ট দ্য ওয়ার্ক, তারপরে হচ্ছে কি প্রপোজাল আছে এরকম। এবারে আমরা আসতেছি কি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে তো কি, এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস এ উইশ, ডিজায়ার অর এ প্রেয়ার ইজ কল্ড অপটেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে বাক্য কোনো ইচ্ছা বা প্রার্থনা বোঝায় তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা তাহলে দুটো জিনিস পেলাম, কি কি, এক নম্বর হলো কি উইশ মানে ইচ্ছা, যেমন কি হচ্ছে মে ইউ বি হ্যাপি, এক্ষেত্রে গঠনটা কি হচ্ছে, প্রথমে হচ্ছে মে, তারপরে অ্যাসার্টিভ গঠনটা, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। মে ইউ লিভ লং, মে তারপরে গঠনটা প্রায় অ্যাসার্টিভের মতো, মে ইউ লিভ লং। মে ইউ সাকসিড ইন ইউর লাইফ, তুমি জীবনে সফলতা অর্জন করো। আবার একটা কি হচ্ছে প্রেয়ার, প্রেয়ারের ক্ষেত্রে কি হচ্ছে, প্রেয়ার ক্ষেত্রে আমরা কি দেখছি, প্রার্থনা, সেখানে গডের উল্লেখ থাকবে, মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ, মে গড পার্ডন দ্য সিনার, এরকম। পার্ডন দ্য সিনার, ভগবান যেন পাপীকে ক্ষমা করে দেয়। এরকমই তাহলে অপটেটিভ সেন্টেন্সে কি পেলাম, ইচ্ছা এবং প্রার্থনা দুটি ভাগ পেলাম। তাহলে এবার আমরা 5 নম্বর যে বাক্য আছে এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটাকে আবেগসূচক বাক্য বলে, সে আবেগসূচক বাক্য সম্পর্কে আলোচনা করব। এ সেন্টেন্স হুইচ এক্সপ্রেসেস সাম ফিলিংস অফ দ্য মাইন্ড লাইক জয়, সরো, ওন্ডার, হ্যাট্রেড এটসেট্রা ইজ কল্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। অর্থাৎ যে বাক্য মনের বিভিন্ন অনুভূতি যেমন আনন্দ, দুঃখ, কষ্ট, বেদনা, বিস্ময় ইত্যাদি প্রকাশ করে তাকেই বলা হয় বিস্ময়সূচক বাক্য। আমরা এর আগেই ইন্টারজেকশনের কথা শুনেছি, অর্থাৎ যে শব্দগুলোর মধ্যে ইন্টারজেকশন থাকবে সেগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে উদাহরণ দিয়ে দেখা দিচ্ছি। এক্ষেত্রে মেনলি 3টে জিনিস আমরা জানি, আনন্দ, দুঃখ এবং বিস্ময়। তাহলে আনন্দের ক্ষেত্রে কি হবে, জয়ের ক্ষেত্রে কি হবে, উদাহরণ দিচ্ছি হুররা, হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতেছি, হে আমরা ম্যাচটা জিতেছি। দুঃখের ক্ষেত্রে কি হবে, অ্যালাস দ্য ম্যান ইজ ডেড, অ্যালাস দ্য ম্যান ইজ ডেড বা দ্য ম্যান ইজ নো মোর। এবার আমরা কি করতে পারি, যে কি হতে পারে আর উদাহরণ, ফাই ইউ আর এ লায়ার, তারপরে হাস শি ইজ কামিং, চুপ সে আসছে। হাস শি ইজ
কামিং। এক্ষেত্রে কি হচ্ছে, তাহলে গঠনটা কি হচ্ছে, প্রথমে একটা ইন্টারজেকশন, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই গঠনটা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবার বিস্ময়ের ক্ষেত্রে উদাহরণ কি দিতে পারি আমরা, হোয়াট এ নাইস পিকচার ইট ইজ, অথবা কি হাউ হ্যাপি উই আর হেয়ার, আমরা এখানে কত সুখে আছি। হোয়াট এ বিউটিফুল সিন ইট ইজ, হোয়াট এ বিউটিফুল সিন ইট ইজ, হাউ কোল্ড ইট ইজ টুডে, আজকে কি ঠান্ডা। এই যে শব্দগুলো, এগুলোর মাধ্যমে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের বিস্ময়টা প্রকাশ করছি। তারপরে আমরা আবার জানি যে এই প্রত্যেক প্রকার বাক্যের আবার কি আছে, অর্থের দিক দিয়ে দুই ভাগে ভাগ করা যায়, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, অর্থাৎ হ্যাবাচক এবং নাবাচক। সেটা আমরা পরের ক্লাসে ডিটেলস আলোচনা করব, কি করে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করা হয়, সেটা আমরা পরবর্তী ক্লাসে ডিটেলস আলোচনা করব। এরপরে আমরা জানি যে বাক্যকে আবার গঠনের দিক দিয়ে তিন ভাগে ভাগ করা যায়, সেটা এবার আমরা আলোচনা করছি। তো এখন আমরা বাক্যের যে আর এক রকম ভাগ আছে সেটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ বাক্যকে গঠনের দিক দিয়ে আবার তিন ভাগে ভাগ করা যায়। Sentences are divided into three types according to their structures. They are simple sentence, complex sentence and compound sentence. তাহলে বাক্যকে গঠনের দিক দিয়ে তিন ভাগে ভাগ করা যায়, সেগুলি হলো কি, সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য। সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করছি। সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ সিম্পল সেন্টেন্স কি, সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য।